বিতর্ক হবে, আমি জানি অনেক কিছু নিয়ে বিতর্ক হবে, আমি কি এগুলো নিয়ে পরোয়া করি না। সেনার প্রধান নিজেও ডিজিএফআই কাছে জিম্মি, সেনা প্রধান কারণ 3 বাহিনীর কথোপকথনও ডিজিএফআই মনিটর করে এবং ওইটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছি আমি। বইয়ের নামটা আমরা যেটা দেখলাম, তো ভিতরে কিছু না পড়েও আমরা বা সামাজিক মাধ্যমে দেখছি শুনছি যে বইটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে বা অনেক বিতর্ক তৈরি করবে। তো সামগ্রিক অর্থে বইটা নিয়ে একটু বলবেন, কি আছে, কেন, কিভাবে? আচ্ছা, প্রথমে আপনার যে শেষ কথাটা বলছেন বিতর্ক, এটা আমাদের জাতিগতভাবে আমি মনে করি আমরা সবাই বিতর্ক প্রবণ। আমরা ভালো করলেও বিতর্ক করি, খারাপ করলেও করি, না করলেও করি, করলেও করি। এটা আমাদের নেচার। ইংরেজিতে বলে পিপল উইল ক্রিটিসাইজ ইউ ফর হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ডোন্ট ডু, হোয়াট ইউ সে, হোয়াট ইউ ডোন্ট সে। তো আমি তো বিতর্ককে নিয়ে কখনো ভয় পাই না। আমি যেটা ন্যায়, সঠিক, সত্য বলে মনে করি সেটাকে আমি সবসময় বলে এসেছি। বইটা আমি মুক্তির পর থেকে আমাকে অনেক প্রকাশক আমার সাথে যোগাযোগ করেছে। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আমার সেনাবাহিনীর সমসাময়িক যারা আছেন, সিনিয়র জুনিয়র, এছাড়া বেসামরিক অনেক পরিচিত, সবাই আমাকে বলেছে যে এটা একটা লেখা উচিত, মানুষ জাতির সামনে এটা আসা উচিত পুরো ঘটনা, কারণ এই ধরনের ঘটনা তো আমাদের দেশে এরকম একজন সামরিক কর্মকর্তাকে ঘটনা দ্বিতীয়টা নাই। আর জাতিসংঘের হিউম্যান রাইটস সিনিয়র অ্যাডভাইজার ইন্ডিয়ান মহিলা একজন, উনি আসছিলেন আমার সাথে দেখা করে এখানে। উনি আমাকে বলেছেন যে আমাদের জাতিসংঘের রেকর্ড ছিল 7 বছর সর্বোচ্চ, তো তুমি একটা রেকর্ড করেছো পৃথিবীর ইতিহাসে। তো আমি প্রথম থেকে আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ, এগুলি মানুষকে জানানো উচিত। তারপর আস্তে আস্তে আমার মধ্যে চেতনা আসলো যে না, আসলে ফ্যাসিবাদের স্বরূপটা কী, তারা কিভাবে দেশের মানুষকে জিম্মি বানিয়েছে, কিভাবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি বানিয়েছে, বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার কিভাবে তাদের হাতে পুতুল হয়ে সব অপকর্ম করেছে এবং সেনাবাহিনীর দুর্নাম করেছে, এবং সেনাবাহিনীকে কীভাবে রাজনীতিকরণ করা হয়েছে এই মুক্তিযুদ্ধের সময় থেকে, 71 থেকেই। এগুলো আমি ভাবলাম জাতির সামনে আসা উচিত, কারণ এগুলো জাতি অনেক কিছু জানে না, অনেক কিছু জাতি অন্ধকার। এই জনগণের পয়সায় সরকার বেতন পায়, সরকার থেকে এই জনগণের পয়সায় সেনাবাহিনী, তো এই জনগণের জানার অধিকার আছে যে আমাদের অর্থে যারা লালিত পালিত তারা কি করছে, কেন করছে। এগুলি চিন্তা থেকে আমি এটা মূলত লেখা শুরু করলাম এবং এর মধ্যে আমি মেসেজ দিয়েছি, ফ্যাসিবাদের স্বরূপ উন্মোচন করেছি, তারা কত জঘন্য, কত লোমহর্ষক কাজ করতে পারে, তাদের দোসররা কারা, তারা কিভাবে করেছে এবং ভবিষ্যতে যেন না করে এই জন্য আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছি। আমি একটা বার্তা দিয়েছি একদম শেষের দিকে। আচ্ছা। আর আমি যেহেতু আমি মনে করি আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ, আমাদের জন্য আল্লাহর প্রথম আদেশ হলো পড়ো। আমরা পড়ি না দেখে, জানি না দেখে আমরা আল্লাহর আদেশ অমান্য করি। আমরা সরকার প্রধানকে প্রভু মনে করি, সরকার প্রধানকে রাজ্জাক মনে করি, আল্লাহকে প্রভু মনে করি না। সরকার প্রধানকে প্রভু মনে করি, আল্লাহকে রাজ্জাক মনে করি না। আমরা কোরআন অমান্য করছি। তো মানুষের মধ্যে আমি জায়গায় জায়গায় আপনার স্থানে স্থানে যখন যেখানে প্রযোজ্য হয়েছে কোরআন হাদিসে কিছু রেফারেন্সও দিয়েছি, মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করার জন্য যে আমাদের দ্বীনের শিক্ষা করা উচিত। আমরা আজকে এই বাংলাদেশের, সারা পৃথিবীর দুরবস্থার মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। তো এই কোরআন তথা দ্বীনের কাছাকাছি আমাদের আসা উচিত। এটার জন্য আমি স্থানে স্থানে যেখানে প্রযোজ্য হয়েছে আমি কিছু কোরআন হাদিসের রেফারেন্স দিয়েছি। উদ্দেশ্য হলো যে মানুষের প্রতি কোরআন হাদিসের জানা একটা আগ্রহ সৃষ্টি করা। তো এই সব কিছু মোটামুটি এটার মধ্যে আসবে। আমার গুম কাহিনী, ওখানে আমার যাওয়া, থাকা, মুক্তি, ওখানে কি অবস্থান ছিল আমার, জিজ্ঞাসাবাদ, নির্যাতন, মানসিক নির্যাতন, মুক্তি, মুক্তি পরবর্তী দিনগুলো কিছু, এগুলো সব কিছু থাকবে। কিছু কিছু জায়গায় বিস্তারিত, কিছু কিছু জায়গায় আপনার রেফারেন্স হিসেবে পুরনো কিছু ঘটনা, ঐতিহাসিক ঘটনা টেনে নিয়ে এনেছি। যেমন মানুষ এই যত অপকর্ম গত 15-16 বছরে হয়েছে এই জন্য ঢালাভাবে সেনাবাহিনীকে দায়ী করে। সেনাবাহিনী যে দায়ী নয়, এটা যারা সেনাবাহিনীর বাইরে ডিজিএফআই, এনএসআই, র্যাবে অফিসার আসছে তারা করেছে, তারপরে সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নাই। আমি পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে সেনাপ্রধানের টেলিফোনও আপনার ডিজিএফআই মনিটর করে এবং ওইটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছি আমি। সেনাপ্রধান কারণ 3 বাহিনীর কথোপকথনও ডিজিএফআই মনিটর করে এবং এটার কারণে 96 সালে সেনাপ্রধান যে প্রথমে বরখাস্ত হয়ে পরে অবসর পেল, এটা ওই কথা রেকর্ড করার মাধ্যমে, ডিজিএফআই রেকর্ড করার মাধ্যমে আমি এটা দ্বারা প্রমাণ করেছি যে সেনাবাহিনীর প্রধানেরও ডিজিএফআইয়ের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, এটা আমি তুলে নিয়ে এসেছি। তো একটু মোটামুটি সামান্য বলা যায় কিনা এই বিষয়ে,
হ্যাঁ, মানে ডিজিএফআই প্রথম আপনার এই টেলিফোন বাগিং মেশিন বলে যে আড়ি পাতা মেশিন, যেটা নিয়ে এসছে। এবং ডিজিএফআই সেনাপ্রধানের মনে করে, এবং সেনাপ্রধান আরও দুইজন সিনিয়র অফিসারের মাধ্যমে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছিলেন, এবং ওই তিনজন সেনাপ্রধান ওই তিনজনই আওয়ামীপন্থী বলে পরিচিত ছিল। এবং এটা ডিজিএফআই মনিটর করে তখন কেয়ারটেকার সরকারের সময় 96 ওনাকে দিয়েছে, এবং তারপরে ওই দুইজনকে প্রথমে অবসর দিয়েছে, সেনাপ্রধান মানেননি। তারপর সেনাপ্রধানকে বলেছে ওটা বাধ্য করার জন্য, সেনাপ্রধান ওটা আপনার কার্যকর করার জন্য করেননি। তারপর সেনাপ্রধানকে বরখাস্ত করেছে, প্রথমে নতুন সেনাপ্রধান বানানো হয়েছে, উনিও তবু অফিস থেকে ছাড়েনি। 3 দিন পর্যন্ত অফিসে বসেছিলেন, বাসায় যাননি, ওখানে বসে বসে সাক্ষাৎকার দিয়েছেন। তারপর ট্যাঙ্ক এসে ওনার সেনা সদর ঘিরে ফেলেছে, তারপরে উনি আত্মসমর্পণ করেছেন। তো প্রথমে বরখাস্ত করেছিল, পরে ওনার মুক্তিযুদ্ধ অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে। তো এটাতে আমি বোঝাতে চেয়েছি যে সেনাপ্রধান নিজেও ডিজিএফআইয়ের কাছে জিম্মি। তো এই জন্য মানুষ যেন সেনাবাহিনীকে ঢালাওভাবে না করে। এই দেশের আজকে 5ই আগস্টের এই সেনাবাহিনীর অবদানকে কেউ অস্বীকার করতে পারবে? ইতিহাসে কেউ পারবে না। মুক্তিযুদ্ধ শুরু করেছে সেনাবাহিনী, এদের যত প্রাকৃতিক দুর্যোগ সেনাবাহিনী, যত বিপর্যয় সব সেনাবাহিনী। তো সেনাবাহিনীর কিছু অসাধু অফিসার যারা দলীয় আনুগত্য করেছে, যারা অন্ধভাবে প্রভুর হুকুম মেনেছে, নীতিনৈতিক বিসর্জন দিয়ে, তারা শাস্তি পাক। এদের জন্য সেনাবাহিনীর সার্বিক সেনাবাহিনীর টোটাল জনসংখ্যা যদি দেখেন আপনি, তারা 1%ও না। তাদের জন্য পুরো আপনি সেনাবাহিনীকে মানে গালাগালি করা বা সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসারণা করা সম্পূর্ণ অনৈতিক। আপনি দেখেন 96 সালে সচিবরা মিলে জনতার মঞ্চ করেছে, ওই মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে। এই যে কৃষি ব্যাংক না একটা কি আছে, এই ফার্মার্স ব্যাংক একটা আছে, ওটার চেয়ারম্যান। এরপরে এই যে গত 15 বছর 16 বছরে যে 3টা নির্বাচন হয়েছে, কারা করেছে? ডিসিএস ইউনিয়নরা করেনি। তো তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। তো এত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, সরকারি ফান্ডের টাকা, এগুলো ডিসিও ইউএনও আর জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি সাইনে যায়নি। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না, এটা আমার অভিযোগ না। তাদেরকে গালি দাও, আমি সেটা বলছি না। তাদেরকে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন বলছে, এটা আমার কষ্ট। এটা ভারতের এজেন্ডা, যে সেনাবাহিনী এদেশে ভারতের সবচেয়ে বড়। আমি আপনাকে এক সাক্ষাৎকার আগে বলেছি, ভারত যারা এই দেশে সেনাবাহিনী তাদের সবচেয়ে বড় শত্রু। সুতরাং তারা এটা মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য এটা একটা তাদের কৌশল। আচ্ছা, এই খেপিয়ে তোলাটা যে বললেন, যে মানে আমি যদি কথার ফাঁকে কথাটা বলি, যে তাহলে বাংলাদেশের সব সেনা প্রধানরাই ডিজিএফ এর কাছে জিম্মি থাকে আপনার কথা থেকে, যেহেতু 96 কথা বলছেন, এর মাঝে তো অনেকগুলো সেনা প্রধান গিয়েছে। তো তো ডিজিএফআই তো আমাদের মানে বাংলাদেশি, তো তাদেরকে আসলে নিয়ন্ত্রণ কারা করে? ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, কোনো বাহিনী প্রধানের অধীন নয়। সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। প্রধানমন্ত্রী কখনো নিজে নিজে সরাসরি নির্দেশ দেন, কখনো ওনারা যে সামরিক বোঝায় তার স্থিতি দিয়েছে তার মাধ্যমে দেন। তো এখন আমি ওই জায়গায় থাকলে কোনোদিন অন্যায় কাজ কোনোদিন করতাম, কারণ হাদিসে আছে অন্যায় কাজে কোনো আনুগত্য নেই। যাদের ইমান দুর্বল, তারা মনে হচ্ছে আনুগত্য না করলে আমার চাকরি যাবে, চাকরি গেলে খাবো কি। তারা আল্লাহকে প্রভু না মেনে তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে। তারা চাকরির জন্য করেছে, তারা আল্লাহকে রাজ্জাক মনে করেন, রেজাক দাদা মনে করেন, প্রধানমন্ত্রীকে করেছে। এটা তাদের ইমানের দুর্বলতা। ইমান যদি কঠিন শক্ত থাকতো, তারা কোনো দিনই এমন করতো না। আমাকে দিয়ে কোনো দিন অন্যায় কাজ কেউ করাতে পারেনি, কোনো দিন কেউ পারেনি। তো এই জন্য এটা বাহিনীর দোষ না, ওই অফিসারদের নীতিনৈতিকতার দোষ, তাদের দুর্বলতার দোষ, তাদের অসাধুতা। কিন্তু এটার জন্য বাহিনীর সার্বিকভাবে কোনো দোষ নাই। এবং এই সমস্ত অপকর্ম আছে সেনাবাহিনী কোনোটার সাথে সরাসরি জড়িত নয়। সেনাবাহিনীর অফিসার ব্যক্তিগতভাবে কিছু জড়িত, কিন্তু সেনাবাহিনী সার্বিকভাবে এটার জন্য ওটাকে সেনাবাহিনী কুৎসারণ কোনো সম্পূর্ণ অনৈতিক। 2908 ঘন্টা সম্ভবত, 2908 দিন, 69,794 ঘন্টা আপনি আয়না করেছিলেন। এত বড় একটা সময়কে আপনি একটা প্রচ্ছদের ভেতরে কয়েকটা পৃষ্ঠা দিয়ে আপনি, এটা তো সম্ভব না কখনোই। এটা তো প্রায় 70,000 ঘন্টার কাহিনী লিখতে তো 70,000 ঘন্টা শেষ হবে না। কিন্তু আমি সবগুলি কিছু টাচ করেছি, যে আমাকে কীভাবে আমাকে গুমের আগে তারা কীভাবে অন্যায়ভাবে বরখাস্ত করেছে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তারপরে আমাকে গুম করেছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আমাকে তার হুমকি মনে করেছে, কীভাবে অপহরণ করা হলো, ওখানে আমার অবস্থান কেমন ছিল, থাকা খাওয়া, আমার মানে বাসস্থান, আমার খাবার মান, আমার চিকিৎসা, অসুখ বিসুখ কী হয়েছে, ওখানে কী কী তথ্য পেয়েছি আমি,
এই সমস্ত সব কিছু নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওগুলো কী দৃষ্টিকোণ দিয়ে করা হয়েছে, এগুলো সব আমি তুলে ধরেছি। মানে ভাইয়া আপনি আয়না, আপনি যেহেতু একজন ডিফেন্সের লোক বা অফিসার, তো সেক্ষেত্রে আপনারও তো ওখানে ক্যাপাসিটি ছিল যে একটা আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন, আপনার উপর তদারকি ছিল, কিন্তু আপনি কোনো চেষ্টা, কোনো চালাকি, কোনো অনুসন্ধান, কোনো তথ্য বের করা বা দেশের খবর নেওয়া এরকম কিছু করতে কোনো পেরেছেন? সুযোগই ছিল না, ওখানে তারা কেউ কথাই বলতো না। যারা আমি মনে করেন 500 থেকে 550 মানুষ এই 8 বছরে দেখেছি ওখানে। আমার রুমে ডিউটি করতো, সুপারভাইজার ছিল, রুমে ডিউটি যারা করতো তারাই বেশি বেশি ডিউটি চেঞ্জ হতো। তো এইভাবে 500 থেকে 550 দেখেছি। তাদের মধ্যে অল্প হাতে গোনা কয়েকজন কিছু কিছু তথ্য দিত, তাও ওই প্রশ্ন করলে না, তারা নিজের থেকেই আমার প্রতি আবেগে যে আমার প্রতি জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তারা বুঝতো এটা যে আমি নিরপরাধ মানুষ। তাই তাদের সহানুভূতি থেকে তারা আমাকে কিছু তথ্য দিত, কিন্তু এমনি বাইরের খবরাখবর পাওয়ার কোনো সুযোগই ছিল না। আর আমি একজন সেনাবাহিনীর ডিজি, আমার জুনিয়র ছিল, 5জন ডিজি সবাই আমার জুনিয়র, কিন্তু ওখানে আমি অন্য সব বন্দির মতোই একটা বন্দি, আমি একদম অসহায়। হ্যাঁ, তারা আমাকে, যেহেতু 5জন ডিজির মধ্যে 3জন আমার ছাত্র ছিল, তারা আমাকে শারীরিক নির্যাতন করেনি, মানসিকভাবে হয়তো অন্যদেরকে শারীরিক নির্যাতন করেছে, আমাকে করেনি। অন্যদেরকে মানসিক নির্যাতন হয়তো অনেক বেশি করেছে, আমাকে কম করেছে। কিন্তু এর বেশি আমার আর কোনো কিছু করার অধিকার ছিল না, আমার র্যাঙ্কের কারণে, আমার পদবীর কারণে। ওই যারা ওখানে ডিউটি করতো রুম, তারা তো আমি যখন কমিশন হয়ে আমার বুট পালিশ করতে যে সৈনিকের নাতির বয়সী তারা। ওখানে যারা সুপারভাইজার ছিল সার্জেন্ট র্যাঙ্কের, যারা বন্ধুর দৈনন্দিন কার্যক্রম সুপারভাইজ করতো, সার্জেন্ট র্যাঙ্কের, তারা তো আমার, আমি কমিশন হওয়ার পরে জন্ম তারা। তাদের মধ্যে আমার সাথে কেউ কেউ দুর্ব্যবহার করেছে, চরম দুর্ব্যবহার করেছে। তো ওখানে আমি অসহায় ছিলাম, খালি আমার র্যাঙ্কের কারণে। এবং আমি যেহেতু প্রথম থেকে জানতাম যে আমি ডিজিএফআইয়ের আন্ডারে আছি, এবং যেহেতু জানতাম যে এটা 3 বাহিনীর, এই জন্য আমার একটু মানসিকভাবে একটু শক্ত ছিলাম আমি, যে তাদের মাঝে মাঝে তাদেরকে আমি প্রয়োজনে ধমক দিয়েছি, তাদেরকে আমি, আমার সাথে দুর্ব্যবহার কারণে আমি একজন রুম থেকে বলেছি গেট আউট। ওটা বলতে পেরেছি আমার মনের মধ্যে এতটুকু সাহস ছিল, আমি সেনাবাহিনীর। আর ডিজিরা যাই হোক না কেন, আমাকে যখন নিয়ে যায়, সে আমার 8 ব্যাচ জুনিয়র, বর্তমান সেনাপ্রধানের ব্যাচমেট জেনারেল আকবর। তো এরপরে যারা আসবে তার জুনিয়রই হবে, সিনিয়র কেউ আসবে না। তো সুতরাং আমি মোটামুটি এতটুকু আস্থা ছিল, আত্মবিশ্বাস ছিল যে সেনাবাহিনীতে আমার আল্লাহর মধ্যে কোনো দুর্নাম নয়, আমাকে সবাই ভালোই বাসে। তো সেই হিসাবে আমি ধারণা ছিল যে তারা আমাকে আমার বিরুদ্ধে কোনো কঠিন কোনো শারীরিক কোনো নির্যাতন করবে না। তবু আতঙ্কিত ছিলাম যদিও, কিন্তু মোটামুটি যখন 3বার জিজ্ঞাসাবাদ করলো এবং তখন কিছু করলো না, তখন আমি মোটামুটি ধরে নিয়েছিলাম তারা আমাকে গায়ে হাত দিবে না। এবং বলেছে আমাকে একজন অফিসার যে আপনি নিশ্চয় থাকেন, আপনাকে গায়ে কেউ হাত দিবে না। আচ্ছা, যেই ডিজিরা আপনাকে যাদের তত্ত্বাবধানে ছিলেন বা যাদের নিয়ন্ত্রণে ছিলেন, নিয়ন্ত্রণ বলুন নির্যাতনের কারাগারে ছিলেন, তাদেরকে নিয়ে এই বইয়ে কি আছে বা তাদের উদ্দেশ্যে বা তাদেরকে আমি ওই 5জনের নাম নিয়ে আমি কিছু কথা বলেছি, ওটা পড়বেন আপনার বইয়ে, যে তোমরা কেন এমন করলে। আমি তোমাদেরকে শিখিয়েছি যুদ্ধের কলা কৌশলের জন্য তোমরা জেনারেল হয়েছ, কিন্তু তোমরা সমস্ত নীতি বিসর্জন দিয়ে একজন স্বৈরাচারের, একজন ফ্যাসিবাদ সরকার প্রধানের অন্ধ আনুগত্য করলা তোমরা, করে আমাকে জুলুম করলা তোমরা। আল্লাহ জুলুম হারাম করেছে, তোমরা আল্লাহ আদেশের উপরে তার আদেশ মেনেছো, তার মানে তোমাকে প্রভু মেনেছো। তোমরা চাকরি রক্ষা করার জন্য করেছো, তার মানে তুমি বেরোয়েছো চাকরি না গেলে, চাকরি চলে গেলে আমি খাবো কি, তার মানে তুমি রেজেক দাতা আল্লাহকে মনে করো না, এই লেডিকে মনে করেছো। তো তোমরা আজকে নীতি বিসর্জন দিয়ে কাজটা করার ফলে এখন কি হলো তোমাদের? তোমরা পালিয়ে বেড়াচ্ছ, তোমাদের স্ত্রী সন্তান স্বজনরা মানুষের কাছে মুখ দেখাতে পারে না নিশ্চয়ই। তো তারা তো সারা জীবন এই বিড়ম্বনায় ভুগবে, এটার জন্য তোমরাই দায়ী। তোমাদের এটা করা উচিত ছিল না, ভবিষ্যৎ যেন কেউ না করে। এই ধরনের আমি কিছু উপদেশমূলক কথা বলেছি। ওদের 5জনের নামই নিয়েছি আমি, একদম প্রিয় আকবর, আবেদিন, সাইফ, শামস, হামিদ, 5জন নাম নিয়েই করেছি আমি। সামনে তো একটা বিশেষণ লাগিয়ে দিয়েছেন প্রিয়। একসময় তো নাম প্রিয় ছিল, আমি বলেছি প্রথমে তোমরা আমার কাছে স্নেহের ছোটো ভাইয়ের মতো ছিলে, এইভাবে বলেছি আমি। যেহেতু আপনি বারবার বলি যে আর্মি পার্সন, আমি বলেছি যে তোমাদের জন্য আমার আফসোস হয়, এটা বলেছি। আচ্ছা মানে শেষটা কিভাবে ছিল কোনটা সে আমার বইয়ের শেষটা? বইয়ের শেষ? আমি একদম শেষে আমি একটা কৈফিয়ত দিয়েছি কেন আমি বইটা লিখলাম, দিয়েছি। এরপর আমার একটা বার্তা দিয়েছি, আমার বার্তাটা কি জাতির জন্য, এই বইটার মাধ্যমে কী বার্তা দিতে চাচ্ছি। এরপর আমি উপসংহার টেনেছি। বইটার যেই বই, যে নামকরণ আর যিনি লিখেছেন, সামগ্রিক বিষয় নিয়ে মানুষের একটা আবেদন আছে, পাশাপাশি এটাও সত্য বোধ করি, আপনিও বিশ্বাস করবেন এটা নিয়ে
চরম একটা বিতর্ক হবে, আপনি কি দুটোটার জন্য প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি, সত্য বলতে কোনোদিন কুণ্ঠিত হইনি, এবং সত্য বলতে কুণ্ঠিত হইনি দেখে আমি দেশের বিরুদ্ধে, যে কোনো কিছুর বিরুদ্ধে, দেশের স্বার্থের পরিপন্থী যে কোনো কিছু আমি সবসময় প্রতিবাদ করেছি। সেনাবাহিনীতে থাকতে আমি সার্বিকভাবে করতে পারিনি, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অন্যায় আমি কোনো দিন, আমার সিনিয়ররা কোনো দিন আমাকে কোনো অন্যায় করাতে পারেনি। আমি যখন মাত্র 2 বছর 2.5 বছরের চাকরি, তখন আমি আমার বসকে বলেছি যে আমার নীতির সাথে যদি আমার চাকরির সংঘর্ষ হয়, চাকরি ছেড়ে দেবো, নীতি বিসর্জন দেবো না। আল্লাহ আমাকে সেই ইমানের শক্তি দিয়েছেন সেই অবস্থাতে, আমার 23-24 বছর বয়স তখন। তো এখন এটা যদি হয়, আমি এটা কোনো সমস্যা নেই। আমি জাতীয় সঙ্গীতের কথা বলেছি, আমি সংবিধান পরিবর্তন করছি, আমি এখনও বলবো। আমি আচ্ছা, এটা বইতে আছে? না, বইয়ে না, আমি বলছি আর কি, যে আমি প্রথম সাক্ষাৎ যেটা প্রেস ব্রিফিং করেছি 3rd সেপ্টেম্বর, আমার মুক্তির পরে প্রথম প্রেস ব্রিফিং, ওখানে আমি 2টা ইস্যু এনেছি। অনেকে বলে ওখানে না বললে ভালো করতো। তখন আমি জানতাম না যে আমি ভবিষ্যতে আরও প্রেসের সামনে যাবো কি যাব না। ওই প্রথম আমি প্রেসের সামনে কথা বলছি, এবং আমার কাছে মনে হয়েছে যে যেই জিনিসটা আমার সারা জীবন আমার বুকে জ্বলেছে, আগুন জ্বলেছে, যে আমি স্বাধীনতা সমত অখণ্ডতার রক্ষার শপথ নিয়ে, আল্লাহর নাম নিয়ে শপথ করে আমি সেনাবাহিনীতে কমিশন লাভ করেছি, আর তার পরিপন্থী গান গাচ্ছি, আমি ওই সুযোগে এটা বলেছি। তো আমি এই পাছের লোকে কিছু বলে এগুলো নিয়ে কখনো কর্ম করবো না। আমাদের দেশের মানুষ বলবেই। আমার বাবার মতো একজন মানুষ এখনও তো মানুষ বলছে। তো আমি কে কী বলে নিচ্ছি, আমি যেটা সঠিক মনে করি, যেটা বলার প্রয়োজন মনে করি, সেটা বলি। আমি এই সেনাবাহিনী কীভাবে রাজনীতিকরণ করা হচ্ছে 1971 সাল থেকে, সর্বাধিনায়ক নিয়োগ থেকে নিয়ে শুরু করে, বাংলাদেশের প্রথম সেনাপ্রধান নির্বাচন থেকে নিয়ে শুরু করে, পরবর্তীতে পর্যায়ক্রমে কীভাবে সেনাবাহিনীকে রাজনীতিকরণ করা হচ্ছে, এবং যেটা সেনাবাহিনীর জন্য সবচেয়ে বিপর্যয়কর হয়েছে। আমি এই বিপর্যয় শব্দটা করেছি, আপনার উল্লেখ করেছি। তো এই জন্য বিতর্ক হবে, আমি জানি অনেক কিছু নিয়ে বিতর্ক হবে। আমি এগুলো নিয়ে পরোয়া করি না, কারণ আমি সত্য বলতে কোনো আমি দ্বিধা করি না। আমাকে মুসলেখা দিয়ে মুক্তির জন্য প্রস্তাব দিয়েছিল, ওটা আমি প্রত্যাখ্যান করেছি। যে তো আমি এই ওর বই লিখেছি আমি এটা। তো এই জন্য আমি পরোয়া করি না যে মানুষ সমালোচনা করবে কি করবে না, এটা বলে আমি কথা বলি না, ওটা চিন্তা করে বলি না। আমি বলি যেটা আমি ন্যায় মনে করি, সঠিক মনে করি, এবং জাতির জানা দরকার বলে মনে করি, যে দেশের ভবিষ্যতের জন্য, কল্যাণের জন্য যেটা আমি মনে করি সঠিক, সেটা বলি আমি।